আজকের গল্পটা শুরু করা যাক। আমার মামার বন্ধু থেকে শোনা ঘটনাটা। মামার বন্ধু রাসেল। আমি রাসেল মামার মতো করে ঘটনাটা গুছিয়ে বলার চেষ্টা করছি। করোনার পূর্ববর্তী সময়ের ঘটনা। সারা দেশে লকডাউন দেওয়া হয়েছে। লকডাউন দেওয়ার 5 মাস আগে ফাতেমাকে পারিবারিকভাবে বিয়ে করে ঘরে তুলে আনি। আব্বু আম্মুর পছন্দ করে রাখা মেয়েকে বিয়ে করেছিলাম। নম্র, ভদ্র, মার্জিত স্বভাবের মেয়ে ফাতেমা। আমার আব্বুর ছোটবেলার বন্ধু ছিলেন ফাতেমার আব্বু। পরিচিত বন্ধুর যেহেতু মেয়ে আছে, তাই আব্বু আর বাইরে থেকে মেয়ে দেখার প্রয়োজন বোধ করলেন না। আম্মু আব্বু, ছোট বোন সাথী আর আমার বউ ফাতেমা থাকতো চট্টগ্রামে, আর আমি থাকতাম ঢাকায়। ঢাকায় এক ইন্টারন্যাশনাল কোম্পানিতে তখন আমি চাকরিতে ছিলাম। মেসে থাকতে হতো। ব্যাচেলার কেউ দিতে চাইতো না বাসা, তাই অফিসের কিছু কলিগ মিলে মেসে থাকতাম। বিয়ের 1 মাস পর আমি ঢাকায় চলে আসি। সবকিছু ঠিকঠাকই চলছিল। আব্বু আম্মুর খেয়াল রাখতে কোনো ত্রুটি রাখতো না ফাতেমা। আমার আব্বু আম্মু ফাতেমার প্রতি কোনো অভিযোগ ছিল না। আমারও ভালো লাগতো এই ভেবে যে এই বয়সে আম্মু আব্বু একটু সুখে আছে। অফিসের কাজে এত ব্যস্ত হয়ে পড়েছিলাম যে ফাতেমাকে দিনে একবারও ফোন দিতে পারতাম না। মেয়েটা সারাদিন কাজকর্ম করে আমার ফোনের অপেক্ষায় থাকতো, কিন্তু সময় হতো না একটু কথা বলার। প্রায় অনেকদিন পর ফোন দিই ফাতেমাকে। ভেবেছিলাম রাগ করবে, কথা শোনাবে, কিন্তু কিছুই বললো না মেয়েটা। আমি আমার ব্যস্ততার কথা বললে ফাতেমা বলতো, আগে কাজ, তারপর বাকি সব। আপনি কাজে থাকেন বলে আমি আপনাকে ফোন দিই না। আপনার অফিসের চাপ যখন কমবে তখন ফোন দিলেই হবে। মেয়েটা আমাকে এতটাই বুঝতো। মাঝে মধ্যে নিজের উপরে নিজের রাগ হতো। বিয়ে হয়েছে 3 মাস হলো, অথচ ওকে একটু সময়ও দিতে পারি না। সেদিন রাতে আমি রুমে শুয়েছিলাম। রাত 11টা বাজে তখন। ঘুমিয়ে গিয়েছিলাম প্রায়। হঠাৎ ফোনের রিং বেজে ওঠে। দেখি আম্মুর ফোন। এত রাতে ফোন কেন দিল ভাবতে ভাবতে রিসিভ করলাম। কানে দিতে আম্মু ভয়ার্ত কণ্ঠে বলে ওঠে, রাসেল, তাড়াতাড়ি বাসায় চলে আয়, যত তাড়াতাড়ি সম্ভব। ফাতেমা কেমন যেন করছে। আমাকে কিছু বলার সুযোগ না দিয়ে আম্মু ফোন কেটে দিলেন। কিন্তু এত রাতে বাড়িতে যাব কিভাবে? কোনো উপায় অন্তর না পেয়ে অফিসের বস থেকে পারমিশন নিয়ে অফিসের গাড়ি করে বের হলাম বাড়ির উদ্দেশ্যে। বাড়িতে পৌঁছাতে পৌঁছাতে ভোর 6টা বেজে গেছে। ঘরে ঢুকে দেখি আম্মু আব্বু আর সাথী সামনে রুমে বসে আছে। সামনে যেতে আম্মু আমাকে বললেন, ফাতেমা মানসিকভাবে অসুস্থ রাসেল। এটা আশরাফ ভাই আমাদেরকে বলেননি। কালকে থেকে ফাতেমা অদ্ভুত সব আচরণ করে যাচ্ছে। শুরুতে মনে করেছিলাম দুষ্টুমি করছে, কিন্তু ও যখন কাঁচা মাছ খেতে যাচ্ছিল সেসব আমি নিষেধ করায় আমাকে অকথ্য ভাষায় গালি দিল। তখনই আমি বুঝতে পারি ফাতেমা মানসিকভাবে অসুস্থ। সাথী থেকে জানতে পারি ফাতেমা নাকি সাথীকে বলেছে আম্মুকে শেষ করে ফেলতে। আমার বিশ্বাস হচ্ছিল না কোনো কিছুই। রুমে গিয়ে দেখি ফাতেমার আম্মু আব্বু ফাতেমার সাথে বসে আছেন, কিন্তু ফাতেমা আমাকে দেখে খুশি হলো না, বরং আমাকে বাসা থেকে বের হয়ে যেতে বলল। ওর এমন আচরণ দেখে আমি বেশ অবাক হলাম। ফাতেমা তো এমন মেয়ে না। এমনকি কালকেও যখন ওর সাথে ফোনে কথা হয়েছিল সব কিছু তো ঠিক ছিল, আজকে কি হলো? রুমে আমার আম্মু গেলে ফাতেমা ফুলদানি নিয়ে ছুটে যায় আম্মুকে শেষ করতে। সবাই ধরাধরি করে ফাতেমাকে শান্ত করলাম। ফাতেমা ঘুমিয়ে পড়লে ফাতেমার আব্বু থেকে আমার আব্বু জিজ্ঞেস করলেন যে ফাতেমার এমন অবস্থা কিসের জন্য হচ্ছে। উত্তরে ফাতেমার আব্বু বললেন, ফাতেমা ছোটবেলা থেকে একটা অসুখ আছে। ছোট থেকে ফাতেমা বড় হয়েছে একা একা। আমরা দুজনে বাড়ির বাইরে চাকরি নিয়ে ব্যস্ত থাকতাম। তখন ফাতেমার খেলার সঙ্গী ছিল কিছু পুতুল। একা থাকতে থাকতে ওর মধ্যে রোগের সৃষ্টি হয়ে যায়। তারপর আমরা ফাতেমাকে ডাক্তার দেখাই। ডাক্তার বলেন ফাতেমা মনে করো ওর কেউ নেই, ও একা, এইটাই ওর মনের রোগ। তখন থেকে আমরা ফাতেমাকে সময় দিতে শুরু করি। ও সুস্থ হয়ে ওঠে। কিন্তু বিয়ের পর যখন রাসেল ঢাকায় চলে যায়, ফাতেমা আবার একা হয়ে যায়, এবং ফাতেমার আবার সেই আগের রোগ, একাকিত্ব, মনের অসুখ সৃষ্টি হয়। এসব শোনার পর আমার নিজেরই খারাপ লেগে ওঠে। মেয়েটাকে সঙ্গ দেওয়া উচিত ভেবে থেকে গেলাম চট্টগ্রামে। এর মধ্যে একদিন হঠাৎ করে ফাতেমার খিঁচুনি ওঠে। জিনে দলে যেমনটা হয় তেমনটা কাঁপতে থাকে, আবার শান্ত হয়ে যায় সব। আমার দিকে তাকালো ফাতেমা, কিন্তু ফাতেমার চেহারা মিনিটের মধ্যে পরিবর্তন হলো কিভাবে? হাসলো আমাকে দেখে, অদ্ভুত গলায় বলে ওঠে, শেষ করে ফেল বুড়িটাকে, যা শেষ করে ফেল। তারপর কি বিভৎস হাসি। আবার শুয়ে পড়ে ফাতেমা। আম্মু বলেন, আমার এইগুলো সুবিধার লাগছে না রাসেল। আমি নিশ্চিত যে খারাপ কিছু হচ্ছে ওর সাথে। আমাদের যত তাড়াতাড়ি সম্ভব একজন ভালো হুজুরের সাথে কথা বলা উচিত। পরের সপ্তাহে লকডাউন দিয়ে দেয়। ঘর থেকে বের হওয়া নিষেধ ছিল। এদিকে ফাতেমার অবস্থা দিনের দিন খারাপ হচ্ছে। এর মধ্যে একজন হুজুরের সন্ধান পেলাম। পরের দিন শুক্রবার। হুজুরকে নিয়ে আব্বু বাসায় আসলেন। হুজুর প্রথম অবস্থায় সমস্ত ঘর ঘুরে ফিরে দেখলেন। তারপর ফাতেমার কাছে গেলেন। ফাতেমাকে দেখে বুকের ভিতরটা মোচড় দিয়ে উঠল। মেয়েটা হঠাৎ করে কি যে হয়ে গেল। হুজুর ফাতেমাকে দেখলেন। জানতে চাইলেন ফাতেমা কি সন্ধ্যায় ছাদে যেত কিনা। আমি বললাম, যখন আমি চট্টগ্রামে ছিলাম তখন রোজ সন্ধ্যায় ফাতেমাকে নিয়ে ছাদে যেতাম। ঢাকায় চলে যাওয়ার পরও ফাতেমা একা একা ছাদে আসতো। হুজুর বুঝতে পারলেন আসল সমস্যাটা কোথায়। আব্বু জিজ্ঞেস করেন, ফাতেমার কি কোনো জটিল মানসিক সমস্যা হয়েছে? হুজুর বললেন, না না, এগুলো মানসিক সমস্যা না। ফাতেমা কঠিন জিনের নজরে পড়েছে, আশিক জিন।
ফাতেমা যখন সন্ধ্যায় ছাদে যেত তখন সম্ভবত চুল খোলা রেখে যেত, যার কারণে জিনের নজর ফাতেমার উপর পড়েছে। এই আশিক জিনকে সহজে তাড়ানো যাবে বলে আমার মনে হয় না। আমরা যেন বাকরুদ্ধ হয়ে গেলাম। এখন বিষয়টা আমার মাথায় আসতে শুরু করলো। একদিন ফোনে কথা বলার সময় ফাতেমা আমাকে বলেছিল ও রাতে একা ঘুমাতে ভয় পেত। ওর মনে হতো কেউ যেন ওকে গভীর নজরে দেখেছে। মাঝে মধ্যে মনে হতো ওর কানের পাশে কেউ ফিস ফিস করছে। এখন আমার নিজের উপর নিজের রাগ হচ্ছে, কেন আমি মেয়েটার কথা শুনলাম না। ওর কথা যদি আগে শুনতাম তবে এমন পরিস্থিতির সম্মুখীন হতে হতো না। হুজুর থেকে জানতে চাইলাম এখন কি করতে হবে ফাতেমাকে সুস্থ করতে হলে। হুজুর জানালেন রুকেয়া এখন শেষ ভরসা। কালকে আমি সব জিনিসপত্র নিয়ে আসবো, ইনশাল্লাহ। সুস্থ করে দেওয়ার মালিক আল্লাহ তাআলা। পরদিন সন্ধ্যায় হুজুর আসলেন 4 জন ছেলে এবং কিছু জিনিস নিয়ে। হুজুর লবণ দিয়ে একটা বড় বৃত্ত আঁকলেন। ফাতেমাকে আনা হলো। ফাতেমা, আমার আম্মু, হুজুর আর আমি ছিলাম বৃত্তের ভিতরে। হুজুর তার সাথে নিয়ে আসা 4 জনকে 4টা মোমবাতি দিয়ে 4 কোণায় দাঁড় করালেন। রুকেয়া শুরুর আগে হুজুর আমাদেরকে সাবধান করে দিয়ে বললেন, জিনেরা তোমাদেরকে বিভিন্নভাবে ভয় দেখানোর চেষ্টা করবে। তারা চাইবে তোমরা যাতে ভয় পেয়ে ফাতেমাকে ছেড়ে দিয়ে বৃত্ত থেকে বের হয়ে যাও। কিন্তু তোমাদের ভয় পেলে চলবে না। কোনোভাবে যাতে ফাতেমা বৃত্ত থেকে বের হতে না পারে। ফাতেমাকে রক্ষা করার শেষ হাতিয়ার এটাই। সবাই আল্লাহর উপর ভরসা রাখবে। তিনি না চাওয়া অবধি কেউ তোমাদের এক টুকরো চুলও বাঁকা করতে পারবে না। শুরু হলো রুকায়া। এর মধ্যে যেন সমস্ত ঘর ভূমিকম্প হতে শুরু করলো। সারা ঘর কাঁপতে থাকে। ফাতেমা হঠাৎ করে আর্তনাদ করে ওঠে। ফাতেমা কান্না করতে শুরু করে। বিভিন্নভাবে বোঝাতে থাকে যে ও সুস্থ। হঠাৎ করে সবকিছু থমকে গেল। আমি যেন অন্য জগতে চলে গেলাম। দেখতে পেলাম একটা কবর, যেখানে আমাকে শুয়ে রাখা হয়েছে। কবরের আশেপাশে কিছু কালো ছায়া ফিসফিসিয়ে কথা বলছে। ফাতেমার কান্নায় বাস্তবে ফিরে আসলাম। হুজুর বললেন দুর্বল হয়ে পড়লে চলবে না। নিজেকে ঠিক করলাম। হুজুরকে ফাতেমা গালিগালাজ করতে শুরু করে রুকেয়া থামানোর জন্য। ভীতকর একটা পরিস্থিতি। সবকিছু নীরব, কোনো কিছুর আওয়াজ নেই। শান্ত হয়ে গেছে সবকিছু। ফাতেমা আমার কাঁধে পড়ে আছে। হুজুর বললেন রুকেয়া শেষ হলো। ফাতেমা এখন ঠিক আছে। জিন ফাতেমার শরীর ত্যাগ করেছে। আমরা সবাই এখনো ঘোরের মধ্যে আছি। এমন ভীতকর পরিস্থিতির সম্মুখীন এর আগে কখনো হইনি। ফাতেমাকে রুমে এনে শুয়ে দেওয়া হলো। বর্তমানে সবকিছু স্বাভাবিক আছে। আমরা সবাই জানি জিনদের অস্তিত্ব এখনো আছে। জিনেরা মানুষের প্রতি আকৃষ্ট হয় বেশি। একটা মানুষকে নিজেদের কবজায় নিয়ে আসা জিনদের জন্য ততটা কঠিন ব্যাপার না। মেয়েদের ক্ষেত্রে এটা বেশি হয়, আমি যতটুকু জানি। তাই প্রতিটি মেয়ের উচিত নিজেকে যথাসম্ভব সুরক্ষিত রাখা। এই জন্য খোলা চলে 3 সন্ধ্যাবেলা বের হতে হয় না। আজকের গল্পটা এখানেই শেষ। পরবর্তী গল্পের সাথে